আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নচিত্রার ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়ন 2026 অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের চেয়ে 5 দাগে প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ এগরা জেএল হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একেটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবকুলকে রক্ষাকারী ওজোন স্তর আছে, এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। এরপরে দুই আছে থার্মোস্ফিয়ারে ওপরের স্তরের নাম হলো, এটা হবে মেসোস্ফিয়ার। এরপর তিনটা আছে যে পদ্ধতিতে আগত সৌররশ্মি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তা হলো, এটা হবে বিকিরণ। এরপরে চারিটা আছে বায়ুর চাপ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তা হলো, এটা হবে ব্যারোমিটার। এরপর পাঁচে আছে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল হলো, এটা হবে মৌসিনরাম। এরপরে ছয়ে আছে বৃষ্টির অঞ্চলের উদাহরণ হলো, এটা হবে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। এরপরে সাথেটা আছে ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো, এটা হবে মাটির জল ধারণ ক্ষমতা কম। এরপরে আটে আছে খাদার হলো নবীন পলি মাটি। এরপরে নয়টা চেয়ে সূচলো পাতা নরম কাণ্ডের মোচাকৃতি গাছ দেখা যায়, এটা হবে পার্বত্য অরণ্যে। এরপরে 10টা চেয়ে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের একটি উদাহরণ হলো, এটা হবে পলাশ। এরপরে 11টা চেয়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়, এটা হবে 1972 খ্রিস্টাব্দে। এরপরে 12টা আছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, এটা হবে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। এরপর দুই দাগে আছে নিচে প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। এতে আছে শূন্যস্থান পূরণ করো। একে আছে আন্টার্কটিকা মহাদেশে, এটা হবে ল্যাম্বার্ট হিমবাহ পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। এরপর দুই এটা হবে মৌসুমি বায়ুর প্রভাবে অক্টোবর নভেম্বর মাসে করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয়। এরপর তিনটা আছে কুইনাইন তৈরি হয়, এটা হবে সিংকোনা গাছ থেকে। এরপর চারিটা আছে তাপপ্রবাহের সঙ্গে ধূলিঝড়, এটা হবে আঁধি নামে পরিচিত। এরপরে বিদেটা আছে শুদ্ধ ও অশুদ্ধ লেখো। একে আছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কাঁটা ঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায়, এটা হবে অশুদ্ধ। এরপর দুই আছে রোয়ান্ড আমুন্ডসেন ইংল্যান্ডের অভিযাত্রী ছিলেন, এটা হবে অশুদ্ধ। এরপরে শীতের আছে এক কথায় উত্তর দাও। একে এটা আছে পরিযায়ী পাখি কাদের বলে, এর উত্তরটি হলো শীতকালে শীতপ্রধান দেশ থেকে কিছু পাখি উড়ে আমাদের দেশে আসে, গরম পড়লে তারা আবার নিজেদের দেশে ফিরে যায়, এদের পরিযায়ী পাখি বলে, যেমন সাইবেরিয়ান সারস, হুপিং সারস, গোল্ডেন ক্লেভার, পাফিন্স ইত্যাদি। এরপর এটা আছে দুয়ে ভারতের গুজরাট রাজ্যের কোন অরণ্য সিংহের জন্য বিখ্যাত, এটা হবে গির অরণ্য। এরপর তিনে দাগে যেটা আছে নিচে প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো চারটি। একে আছে আবহাওয়া ও জলবায়ুর দুটি পার্থক্য লেখো, এর উত্তরটি হলো এই যে আবহাওয়া ও জলবায়ু একটা সংজ্ঞা, কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুর উষ্ণতা, চাপ, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ইত্যাদিকে আবহাওয়া বলে। এটা হবে কোনো অঞ্চলের কমপক্ষে 30 থেকে 35 বছরে আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। এই পাশে স্থান, আবহাওয়ার স্বল্প পরিসর স্থানের বায়ুমণ্ডলীয় অবস্থা, জলবায়ু বিশাল অঞ্চলের আবহাওয়ার গড় অবস্থা। এছাড়াও আরও কয়েকটি পয়েন্ট আছে, তোমরা এগুলি দেখে নাও। এরপর এটা হচ্ছে দুয়ে আগত সৌর বিকিরণ কি, এর উত্তরটি হলো ইংরেজিতে ইনকামিং সোলার রেডিয়েশন থেকে ইনসোলেশন শব্দের উৎপত্তি। সূর্য থেকে বিকিরিত শক্তির মাত্রা 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়, একে আগত সৌর বিকিরণ বা ইনসোলেশন বলে। এরপরে যেটা আছে তিনে ল্যাটেরাইট মাটির দুটি বৈশিষ্ট্য লেখো, এর উত্তরটি হলো এক হচ্ছে ল্যাটিন শব্দ ল্যাটারের অর্থ ইট, ইটের মতো শক্ত ও লাল রঙের বলে এই মাটির নাম ল্যাটেরাইট। এরপর আছে দুয়ে খুব বেশি বৃষ্টিপাত ও উষ্ণতাযুক্ত অঞ্চলে যেখানে পর্যায়ক্রমে শুষ্ক ও আর্দ্র ঋতু দেখা যায় সেখানে এই মাটি গড়ে ওঠে। এরপরে যেটা আছে
4 মাটি ক্ষয় কাকে বলে? এর উত্তরটি হলো বিভিন্ন প্রাকৃতিক ও মানবিক কারণে মাটির উপরের হালকা ও অসমবদ্ধ অংশের ক্ষয় হওয়াকে মাটি ক্ষয় বলে। এরপরে এটা হচ্ছে 5 অ্যালবেডো কাকে বলে? এর উত্তরটি হলো পৃথিবীতে আগত সৌর বিকিরণকে 100% ধরলে তার মধ্যে 65% পৃথিবী ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে সমর্থ হয় এবং অবশিষ্ট 35% মহাশূন্যে ফিরে যায়, একে অ্যালবেডো বলে। এরপরে যেটা আছে 6 মাটি সংরক্ষণের 4টি উপায় লেখো। এর উত্তরটি হলো এই যে মৃত্তিকা সংরক্ষণের উপায় বা পদ্ধতি, মাটির উপরের স্তরে নানা জৈব পদার্থ থাকে, এই স্তর ক্ষয় হলে মাটি সাধারণত অনুর্বর হয়ে পড়ে, তাই মাটি সংরক্ষণ করা দরকার। মাটি সংরক্ষণের উপায়গুলি হলো 1 হচ্ছে নির্বিচারে গাছ কাটা বন্ধ করা, 2 হচ্ছে বনভূমি সংরক্ষণ করা ও অনেক বেশি সংখ্যায় চারা গাছ লাগানো, 3 হচ্ছে পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা, 4 হচ্ছে পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা। এছাড়াও আর কয়েকটি পয়েন্ট আছে, তোমরা দেখে নাও, এগুলি থেকেও তোমরা যে কোনো 4টি লিখে দেবে। এরপরে যেটা আছে 4 আগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। 1 যেটা আছে বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব, এই যে ভবিষ্যৎ সংখ্যাটা এটাই বলে দেব। দক্ষিণ মেরুতে শীততুষারে ঢাকা এই মহাদেশে আবহাওয়া প্রাকৃতিক পরিবেশ সারা পৃথিবীর জলবায়ু ভারসাম্য রক্ষা করে, তাই এই মহাদেশের ভবিষ্যৎ আসলে সারা পৃথিবীর ভবিষ্যৎ। কিন্তু যে আশঙ্কাগুলো করা হয় হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, ওজোন স্তর ধ্বংস, বায়ু দূষণ ইত্যাদি কারণে আন্টার্কটিকা বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশ, মেঘমুক্ত স্বচ্ছ আকাশ, নির্মল বাতাস সবকিছুই এখন চরম সংকটে। প্রথমে এটা বলবে যে ক্ষেত্রমান হ্রাস, প্রতিদিন একটু একটু করে গলে যাচ্ছে বরফ, কমে যাচ্ছে মহাদেশের আয়তন। আর এরপরে বলবে যে প্রাণীদের অস্তিত্ব সংকট, ধীরে ধীরে উষ্ণতা বৃদ্ধির কারণে ক্রিল, পেঙ্গুইন, সিল প্রভৃতি প্রাণীদের সংখ্যা কমছে, নষ্ট হচ্ছে আন্টার্কটিকার প্রাকৃতিক ভারসাম্য। এরপরে যেটা আছে 2 আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলে কেন? এর উত্তরটি হলো 1957 থেকে 58 সাল আন্তর্জাতিক ভূপদার্থ বর্ষ হিসেবে ঠিক করা হয় এবং আন্টার্কটিকা মহাদেশ বিজ্ঞানের মহাদেশ রূপে চিহ্নিত হয়, কারণ এক অজানা তথ্য সম্পর্কে জ্ঞানলাভ হলো বিজ্ঞান, আর আন্টার্কটিকা মহাদেশ মানুষের কাছে একটা অজানা তথ্যে সমৃদ্ধ মহাদেশ। 2 এই অজানা সব তথ্য জানতে ভূমিরূপবিদ্যা, আবহাওয়া বিজ্ঞান, হিমবাহবিদ্যা, সমুদ্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, জীবনবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, খনিজ বিজ্ঞান প্রভৃতি বিষয়ে নানা দেশের বিজ্ঞানীরা গবেষণা শুরু করেছেন। এই ভূখণ্ড কোনো দেশের অধীন নয়, এটি আন্তর্জাতিক ভূখণ্ড, তাই ভারত সহ 40টিরও বেশি দেশের 100টারও বেশি গবেষণাগার গড়ে উঠেছে এই মহাদেশে। এরপর যেটা আছে 3 ভারতের শীতকাল কেন শুষ্ক প্রকৃতির হয়? এর উত্তরটি হলো এই যে নিচের অংশটা বলবো যে শীতকালে ভারতের উপর দিয়ে প্রবাহিত হয় উত্তর পূর্ব মৌসুমী বায়ু, এই বায়ু স্থলভাগের উপর দিয়ে আসে বলে এর মধ্যে জলীয়বাষ্প থাকে না, তাই এই বায়ু বৃষ্টি ঘটাতে সক্ষম হয় না, এ কারণে শীতকাল শুষ্ক প্রকৃতির হয়। এরপরে যেটা আছে 4 আন্টার্কটিকার জলবায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো। এর উত্তরটি হলো এক হচ্ছে উষ্ণতা, সারা বছরই হিমশীতল আবহাওয়া বিরাজ করে, তবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই 2-3 মাস মহাদেশে উষ্ণতা -20°C পৌঁছায়, এ সময় এখানে গ্রীষ্মকাল রূপে পরিচিত। বছরের বাকি সময় অর্থাৎ শীতকালে উষ্ণতা -40° থেকে -75°C পর্যন্ত নেমে যায়। এখনকার রাশিয়ার গবেষণা কেন্দ্র ভস্টক পৃথিবীর শীতলতম স্থান। এরপর 2 আছে শুষ্ক বাতাস ও তুষার ঝড়, এখানে সারা বছরই কনকনে ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, এই
বাতাসে জলীয় বাষ্প অনুপস্থিত, তাই অত্যন্ত শুষ্ক। শীতকালে এখানে প্রবল তুষারঝড় বা ব্লিজার্ড প্রবাহিত হয়। এরপর যেটা আছে ঋতু বৈচিত্র্যহীন। সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি এই 6 মাস এখানে আকাশে 24 ঘন্টা সূর্য থাকলেও সূর্যের আলো খুব তীর্যকভাবে পড়ে এবং অধিকাংশ বরফে প্রতিফলিত হয়ে ফিরে যায়, ফলে উষ্ণতা খুব বেশি বাড়তে পারে না। তাই সারা বছরই এই মহাদেশে একটাই ঋতু শীতকাল বিরাজ করে। এছাড়াও আরও কয়েকটি পয়েন্ট আছে, তোমরা দেখে নাও। এরপর এটা হচ্ছে 5 মৌসুমি বায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো। এর উত্তরটি হলো, এক হচ্ছে মৌসুমি বায়ু ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার দিক পরিবর্তন করে। আমাদের দেশে গ্রীষ্মকালে আসে দক্ষিণ পশ্চিম দিক থেকে এবং শীতকালে ফিরে যায় উত্তর পূর্ব দিক দিয়ে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু জলভাগের উপর দিয়ে আসা প্রচুর বৃষ্টি ঘটায়, তাই গ্রীষ্মকাল আর্দ্র, কিন্তু উত্তর পূর্ব মৌসুমি বায়ু স্থলভাগ দিয়ে ফেরার সময় জলীয় বাষ্পের অভাবে বৃষ্টিপাত ঘটাতে পারে না, তাই শীতকাল শুষ্ক। এবছর সারা দেশে মৌসুমি বায়ুর প্রভাবে সমান পরিমাণে বৃষ্টিপাত হয় না, যেমন মেঘালয় মৌসিনরামে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয়, কিন্তু রাজস্থানে খুব কম বৃষ্টিপাত হয়। এরপর যেটা 4 মৌসুমি বায়ু খামখেয়ালিপনার জন্য কোথাও প্রচুর বৃষ্টির কারণে বন্যা হয়, আবার কোথাও বৃষ্টির অভাবে খরা দেখা দেয়। এগুলি থেকে তোমরা এই 3টি বৈশিষ্ট্য বলে দেবে। আর এরপর 6 থেকে এটা হচ্ছে ভারতের জনজীবনে মৌসুমি বায়ুর প্রভাব লেখো। এর উত্তরটি হলো, ভারতের মানুষের জীবন জীবিকার উপর মৌসুমি বায়ুর প্রভাব অপরিসীম। যেমন এক হচ্ছে কৃষিকাজ। ভারতবাসীর প্রধান জীবিকা কৃষিকাজ, যা মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। বর্ষাকালে বৃষ্টিপাতের উপর নির্ভর করে ধান, পাট, তুলো, আখ, ভুট্টা প্রভৃতি চাষ করা হয়, আর অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি চাষ করা হয়ে থাকে। এরপর আছে পশুপালন। ভারতের যেখানে কৃষিকাজের উপযোগী বৃষ্টি মৌসুমি বায়ু ঘটাতে পারে না, সেখানে মানুষ চাষবাসের বদলে পশুপালন করে থাকে, যেমন কচ্ছ উপদ্বীপ, থর মরুভূমি। এরপর আছে কৃষিভিত্তিক শিল্প। ভারতের প্রধান 4টি শিল্প যথা কার্পাস, পাট, চা ও চিনি কৃষিভিত্তিক শিল্প, তাই এদের উন্নয়নেও মৌসুমি বায়ু পরোক্ষ ভূমিকা রয়েছে। এরপর 4 অরণ্য সম্পদ। ভারতে অত্যাধিক মৌসুমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে ঘন অরণ্যের সৃষ্টি হয়েছে। এই অরণ্য থেকে অরণ্য সম্পদ সংগ্রহ করা এখানকার মানুষের প্রধান জীবিকা। এরপর আছে অর্থনৈতিক বিকাশ। পরিমিত মৌসুমি বৃষ্টিপাতের ফলে কৃষি উৎপাদন তথা শিল্প উৎপাদন বৃদ্ধি পায়। চা, পাট প্রভৃতি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আসে, দেশের অর্থনৈতিক বিকাশ দ্রুত হয়। সর্বশেষে বলা যায়, মৌসুমি বায়ু দেশের সমৃদ্ধি বয়ে আনলেও অতিবৃষ্টির কারণে অনেক সময় বন্যা ও অনাবৃষ্টির কারণে খরা সৃষ্টির জন্য মৌসুমি বায়ুই দায়ী। এরপরে যেটা আছে 5 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। একে আছে বায়ুমণ্ডলের স্তরবিন্যাসের বিস্তৃত বিবরণ দাও। এর উত্তরটি হলো, পৃথিবীর গায়ে লেগে থাকা বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উষ্ণতার তারতম্য অনুসারে 6টি স্তরে ভাগ করা হয়। এক হচ্ছে টপোস্ফিয়ার। সংজ্ঞা: বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটিকে টপোস্ফিয়ার বলে। বিস্তার: নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে 16 থেকে 18 কিমি এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য: একে এই স্তরে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়। একে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার বলে। প্রায় 75% বায়বীয় উপাদান এই স্তরে থাকে। ঝড় বৃষ্টি, বিদ্যুৎ, বজ্রপাত প্রভৃতি বায়বীয় গোলযোগ এই স্তরে ঘটে বলে একে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। টপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় ট্রপোপোজ। এরপর হচ্ছে 2 স্ট্র্যাটোস্ফিয়ার। সংজ্ঞা: টপোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটিকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। বিস্তার: টপোপোজ থেকে উপরে 50 কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। এরপর হচ্ছে বৈশিষ্ট্য:
এই স্তরে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। এই স্তরে 20 থেকে 25 কিমি উচ্চতায় থাকা ওজোন স্তর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে। এখানে মেঘ, বায়ুপ্রবাহ, ঝড় বৃষ্টি দেখা যায় না, তাই একে শান্তমণ্ডল বলা হয়। এই কারণে বিমানগুলি এই স্তর দিয়ে চলাচল করে। স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে স্ট্র্যাটোপজ বলে। এরপর যেটা হচ্ছে মেসোস্ফিয়ার সংজ্ঞা। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের তৃতীয় স্তরটিকে বলা হয় মেসোস্ফিয়ার। বিস্তার 50 থেকে 80 কিমি উচ্চতার মধ্যে এই স্তরটি বিস্তৃত। বৈশিষ্ট্য এক হচ্ছে এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। মহাকাশ থেকে ছুটে আসা উল্কাগুলি মূলত এই স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়। এরপর যেটা হচ্ছে মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে মেসোপোজ বলে। এরপর যেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের চতুর্থ তাপময় স্তরটিকে বলা হয় থার্মোস্ফিয়ার। বিস্তার 80 থেকে 300 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য এই স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রুত তাপ বৃদ্ধি পেতে থাকে। এখানে বায়বীয় কণা প্রায় নেই, তাই আকাশ কালো দেখায়। এখানে গ্যাসের অণুগুলো আয়নিত অবস্থায় থাকে, তাই একে আয়নোস্ফিয়ার বলে। এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। অতিবেগুনি রশ্মির কারণে এই স্তরের তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। এরপর যেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের উপরের স্তরটিকে বলা হয় এক্সোস্ফিয়ার। বিস্তার 300 থেকে 1500 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য এখানে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়। এরপর যেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন এই স্তরে থাকে। এরপর যেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত বায়ুস্তরকে ম্যাগনেটোস্ফিয়ার বলে। বিস্তার 1500 থেকে 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য এই স্তরে বায়ুমণ্ডলকে বেষ্টন করে একটি স্থায়ী তড়িৎচুম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এরপরে যেটা আছে 2 মানুষ কিভাবে পৃথিবীর পরিবেশ বিনষ্ট করছে। এর উত্তরটি হলো মানুষের কার্যকলাপে পরিবেশের অবনমন। এক হচ্ছে পরিবেশ দূষণ, জনসংখ্যা বৃদ্ধি, অরণ্য ধ্বংস করে কৃষিকাজ, শিল্প স্থাপন, বসতি নির্মাণ, প্রচুর পরিমাণে খনিজ তেল, কয়লা, কাঠ পোড়ানো, এসবের ফলে জল, মাটি, বাতাস প্রভৃতি পরিবেশের মূল উপাদানগুলি দূষিত হয়ে যাচ্ছে। এরপর 2টা আছে বিশ্ব উষ্ণায়ন। শিল্প, কারখানা এবং যানবাহন থেকে নির্গত বিষাক্ত গ্যাসগুলি পৃথিবীর চারদিকে এমন এক আবরণ তৈরি করে যাতে পৃথিবী থেকে বেরিয়ে যাওয়া তাপ আটকে পড়ে। দিনের পর দিন এই তাপ জমতে জমতে পৃথিবীর তাপমাত্রা বেড়েই চলেছে। একে বিশ্ব উষ্ণায়ন বলে। এরপর যেটা হচ্ছে ওজোন স্তর ক্ষয়। আমাদের প্রতিদিনকার ব্যবহার জিনিসপত্র যেমন ফ্রিজ, এসি, বেশ কিছু রাসায়নিক দ্রব্য থেকে নির্গত ক্লোরোফ্লোরোকার্বন নামে বিষাক্ত গ্যাস বায়ুমণ্ডলে ওজোন স্তরে পৌঁছে আমাদের এই রক্ষা কবচকে নষ্ট করে দিচ্ছে। এর ফলে চর্ম ক্যান্সার বৃদ্ধি পাবে, চোখে ছানি পড়বে, জীবকুলের বংশবিস্তার ব্যাহত হবে। এরপর 4টা আছে জীববৈচিত্র্য ধ্বংস। উষ্ণতা বৃদ্ধি, দূষণ বৃদ্ধি, বৃষ্টিপাত হ্রাস প্রভৃতির কারণে ধীরে ধীরে পরিবেশ এমনভাবে পাল্টে যাচ্ছে যে বহু উদ্ভিদ ও প্রাণী প্রজাতি একেবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেমন ভারতীয় একশৃঙ্গ গন্ডার। এরপর হচ্ছে 5 ভূমিক্ষয় ও বন্যার প্রকোপ বৃদ্ধি। নির্বিচারে অরণ্য ধ্বংসের ফলে মাটি আলগা হয়ে পড়ছে এবং তা সহজেই ক্ষয়ের শিকার হচ্ছে। মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে। এই ক্ষয়প্রাপ্ত মাটি নদী, হ্রদের তলদেশে সঞ্চিত হয়ে তার গভীরতা কমিয়ে দিচ্ছে, ফলে বর্ষাকালে বৃষ্টি হলে বন্যার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। এরপরে যেটা আছে 3 আকাশকে নীল দেখায় কেন। আর এরপর প্রশ্নটি হলো বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীতে তার কি প্রভাব পড়তো। এর উত্তরগুলি হলো, প্রথমেটা হচ্ছে আকাশকে নীল দেখায় কেন। আমাদের মাথার ওপর দিনের বেলা একটা নীল আকাশ বিরাজ করে। এটি আসলে পৃথিবীকে ঘিরে থাকা বায়ুস্তর। এই বায়ুস্তরে প্রচুর ধূলিকণা, জলকণা ভেসে বেড়ায়। বায়ুস্তর ভেদ করে ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় এই কণাগুলি ধাক্কা খেয়ে সূর্যের আলো 7 রঙে ভেঙে যায়। এর মধ্যে নীল রঙের
বিক্ষেপ বেশি হওয়ায় সবথেকে বেশি করে আকাশ জুড়ে বিচ্ছুরিত হয়, তাই আকাশকে নীল দেখায়। আর এর পরের প্রশ্নটি হলো, এই যে বায়ুমণ্ডল না থাকলে কি হতো, এটা এক হচ্ছে প্রাণের সঞ্চার। পৃথিবীর বায়ুমণ্ডলের অক্সিজেন আছে বলে পৃথিবীতে প্রাণের সঞ্চার সম্ভব হয়েছে। এরপর দুই হচ্ছে অনুকূল তাপমাত্রা বায়ুমণ্ডল আছে বলে দিনের বেলা সূর্য তাপে পৃথিবী খুব উত্তপ্ত হয়ে ওঠে না এবং রাতে খুব শীতল হয়ে পড়ে না, ফলে জীবন ধারণে অনুকূল তাপমাত্রা বজায় থাকে। এরপর হচ্ছে খাদ্যের জোগান। বায়ুমণ্ডলের জন্যই জলীয় বাষ্প, মেঘ, বৃষ্টিপাত এগুলি সম্ভব। আর বৃষ্টির জলের দ্বারা কৃষিকাজ হয়, উদ্ভিদরা খাদ্য তৈরি করে, সেই খাদ্য খেয়ে সমস্ত প্রাণীকুল জীবন ধারণ করে। এই হচ্ছে জলের ভারসাম্য রক্ষা। বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীর সমস্ত জল সূর্যতাপে বাষ্প হয়ে যেত, কিন্তু বায়ুমণ্ডলের জন্য এই বাষ্প পুনরায় মেঘ বৃষ্টির মাধ্যমে জলরূপে পৃথিবীতে ফিরে এসে জলের ভারসাম্য বজায় রাখে। এর পাঁচে আছে অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা। পৃথিবীর বায়ুমণ্ডলে যে ওজোন গ্যাসের স্তর আছে তা সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয়, ফলে আমরা চর্ম ক্যান্সার প্রভৃতি রোগের হাত থেকে রক্ষা পাই। এরপর আছে উল্কার হাত থেকে রক্ষা। পৃথিবীর দিকে ধেয়ে আসা উল্কা বায়ুমণ্ডলের সংস্পর্শে জ্বলে ছাই হয়ে যায়, তাই পৃথিবীর কোনো ক্ষতি হয় না। এরপর আছে অন্যান্য গুরুত্ব। বায়ুমণ্ডলের নাইট্রোজেন গ্যাস মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে। হচ্ছে অক্সিজেন গ্যাস আগুন জ্বালতে সাহায্য করে। কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের খাদ্য তৈরিতে লাগে। ধূলিকণা মেঘ সৃষ্টিতে সাহায্য করে, ফলে বৃষ্টিপাত হয়। বেলুন, প্লেন আকাশে উঠতে পারে, বায়ু প্রবাহিত হয়।